নমস্কার দর্শক বন্ধুরা, শুভ সন্ধ্যা সকলকে এবং হৃদনিকেতনের এই বৈঠক সভায় আপনাদের সকলকে আবারও স্বাগত। আপনারা সকলে অবগত যে এই দুর্দিনে আমাদের স্টুডিও ওয়ার্ক আমরা বন্ধ রাখতে বাধ্য হয়েছি, কিন্তু তথাপি আমরা এই চেষ্টায় থাকি যে সামান্য কিছুক্ষণের জন্য হলেও আপনাদের যাতে একটু মনোরঞ্জন প্রদান করতে পারি, এই সমস্ত কিছু আতঙ্ক বিষাদ সমস্তটুকু ভুলিয়ে যেন আমরা খানিকটা সময় আপনাদের সৃজনশীলতায় ডুবিয়ে রাখতে পারি। আজ তাই হৃদনিকেতনের বৈঠকখানা থেকে আমি পারমিতা আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি এই সভায়, এবং আমার সঙ্গে আজকে একজন বিশেষ অতিথি রয়েছে। তিনি সুদূর বাংলাদেশ থেকে আজ আমাদের এই সভায় অতিথি হয়ে এসছেন। আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, একজন প্রখ্যাত আবৃত্তিকার সৈয়দ ফয়সাল আহমেদ মহাশয়। প্রচন্ড সুকণ্ঠের অধিকারী এই গুণী মানুষটিকে আজ আমরা মন ভরে শুনবো। সঙ্গে থাকবেন বন্ধুরা। আমরা এবারে আমন্ত্রণ জানাবো আমাদের এই সভায় ফয়সাল ভাইকে। ফয়সাল ভাই, চলে আসুন। নমস্কার, শুভ সন্ধ্যা। নমস্কার ফয়সাল ভাই, অনেক অনেক স্বাগত আমাদের এই বৈঠক সভায়। কেমন লাগছে এত দূর থেকে ভৌগোলিক সীমা অতিক্রান্ত করে আমরা এই মুহূর্তে এখানে, কিন্তু হৃদয়ের দূরত্ব তো নেই, সেটা সবসময়ই আছে। তো আপনার থেকে একটু শুনতে চাইবো আপনার এই মুহূর্তের অনুভূতিটা কি? ব্যতিক্রমের সাথে গুয়াহাটিতে আমার অভিজ্ঞতা খুব ভালো। আমি একবার গিয়েছিলাম ব্যতিক্রম এবং আমার সংগঠন শ্রুতিঘর, আমরা একসাথে 3 দিন ব্যাপী ভারত বাংলাদেশ সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছিলাম। সেখানে তখনই দেখেছি যে গৌহাটির মানুষ খুব খুব ভালো। আমরা দুটো কলেজেও গিয়েছিলাম। আর এই গৃহবন্দির সময়ে গত 1 বছর থেকে কিন্তু আমরা গৃহে আছি, সামাজিক দূরত্বে আছি, কিন্তু কোনো না কোনো ভাবে আমরা যোগাযোগ স্থাপন করেছি সবার সাথে, আমরা সংযুক্ত আছি সবার সাথে। তো গুয়াহাটিতে যারা আছেন, ব্যতিক্রমের যারা আছেন, সবাইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। শুধু একটা বিষয় পারমিতা, এই যে প্রখ্যাত, বিখ্যাত, বিশিষ্ট, এই শব্দগুলোতে আমার একটু আপত্তি আছে। হ্যাঁ, আমি এখনো আবৃত্তি শিখছি। আমি মনে করি যে আবৃত্তি শেখা বা শিল্প সাধনার জন্য শেখার জন্য সবচেয়ে বড় বিষয় হচ্ছে মানুষকে জানা, মানুষকে বোঝা। এখানে আসলে শিল্পের ক্ষেত্রে প্রখ্যাত, বিখ্যাত, বিশিষ্ট এরকম হয় না। তবু ধন্যবাদ পারমিতা। আসলে আপনি বরাবরই ভীষণ ডাউন টু আর্থ, সেটা আমি জানি, এবং আমরা নিজেরা ব্যতিক্রম গ্রুপ থেকে যখন অনুষ্ঠান করেছি সেটা দেখেছি। আপনি সুকণ্ঠের অধিকারী, সেটা তো মানতেই হবে, এবং আপনার কণ্ঠের আমরা ভীষণ কি বলবো, আমরা অপেক্ষায় থাকি কতক্ষণে আপনাকে শুনতে পাবো। আজকে এই সভায় এভাবে আপনাকে পেয়ে সত্যি করে ভীষণ ভীষণ ভালো লাগছে। এমন একটা দুর্দিনে এত দূরত্ব পেরিয়ে আমরা এই টেকনোলজির মাধ্যমে হলেও আমরা যে জুড়ে আছি, সেটাই অনেক সৌভাগ্যের বিষয়। তাহলে আজকে ফাজল ভাই, কি দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করা যায়? পুরোপুরি আপনার উপরে, আপনার যা ঠিক আছে। এই যে আর 2 দিন পরে নজরুল জয়ন্তী, আমি নজরুলের 2টো কবিতা দিয়ে আমার পরিবেশনা শুরু করতে চাই। প্রথম কবিতাটি হচ্ছে বাংলাদেশ এবং দ্বিতীয় কবিতাটা হচ্ছে সাম্যবাদী। বাংলাদেশ, এই কবিতাটি নজরুল লিখেছিলেন ভারত ভাগ হওয়ার আগে, 1942 সালের দিকে। তখনও ভারত ভাগ হয়নি। কবিরা যে সত্য দ্রষ্টা হয়, স্বপ্ন দ্রষ্টা হয়, ভবিষ্যৎ দ্রষ্টা হয়, এর একটা পরিচয় পাওয়া যায় নজরুলের কবিতায়, রবীন্দ্রনাথের কবিতায়। ওনারা এখনো আমাদের কাছে প্রাসঙ্গিক। তো আমি পরিবেশনা শুরু করছি নজরুলের কবিতা দিয়ে, বাংলাদেশ। একদম। নমো নমো নমো, সঙ্গে থাকুন। নমো নমো নমো, বাংলাদেশ মম,
চির মনোরম চির মধুর, বুকে নিরবধি বহে শত নদী, চরণে জলধীর বাজে নুপুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। শিয়রে গিরিরাজ হিমালয় প্রহরী, আশিস মেঘবাড়ি সদা তার পরে ঝুরি। যেন উমার চেয়ে এ আদরি নেবে, ওড়ে আকাশ ছেয়ে মেঘ চিকুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। গ্রীষ্মে নাচে বামা কাল বসে ঝড়ে, সহসা বর্ষাতে কাঁদিয়া ভেঙে পড়ে। শরতে হেসে চলে ফালিকা তলে, গাহিয়া আগমনী গীতি বিধুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। হরিত অঞ্চল হেমন্তে দুলায়, ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে। শীতের অলস বেলা পাতা ঝরার খেলা, ফাগুনে পরে সাজ ফুল বধুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। এই দেশের মাটি জল ও ফুলে ফলে, যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে। এই মায়ের বুকে হেসে খেলে সুখে, ঘুমাবো এই বুকে স্বপ্নাতুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। নমো 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 বাংলাদেশ মম, চির মনোরম চির মধুর। অসাধারণ। ভীষণ আচ্ছা, আমি ভীষণ ভালো এর শুরুতে পরের করলেন। কবিতাটা পড়ি। হ্যাঁ, হ্যাঁ, তারপর একটু কথা বলা যাবে। আমার একদম। দ্বিতীয় নিবেদন কাজী নজরুল ইসলামের সাম্যবাদী। আমি জানি না, আজকে থেকে হয়তো 400 বছর পরেও এই কবিতা খুব প্রাসঙ্গিক, এখনো যেমন খুব প্রাসঙ্গিক, ভবিষ্যতেও হয়তো খুব প্রাসঙ্গিকই থেকে যাবে। পড়ছি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী। গাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। গাহি সাম্যের গান। কে তুমি? পার্সি জৈন ইহুদি সাঁওতাল ভিল গারো কনফুসিয়াস চারবাক চেলা, বলে যাও বলো আরো, বন্ধু যা খুশি হও। পেটে পিঠে কাঁধে মগজে যা খুশি পুঁথি ও কেতাব বও। কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক জেন্তা বেস্তা গ্রন্থ সাহেব পড়ে যাও যত সব। কিন্তু কেন এ পণ্ডশ্রম? মগজে হানিছ শুল, দোকানে কেন এ দর কষাকষি? পথে ফোটে তাজা ফুল। তোমাতে রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকল দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে? হাসিছেন তিনি অমৃত হইয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে সে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট। এই হৃদয়ে সেই নীলাচল, কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন। মসজিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্য মুনি ত্যাজিল রাজ্য, মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সমগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, বড় কোনো মন্দির কাবা নাই।
অসাধারণ, সত্যি তাই। এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নেই। এবং সে কথা আমাদের সমস্ত মহাপুরুষেরাই বলে গেছেন, বারবার করে বলেছেন যে এই ধর্মান্ধতা যে কত বড় অভিশাপ আমাদের এই পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি, চারদিকে দেখতে পাচ্ছি। আজকে সেটা ইসরায়েলের কথাই হোক, কিংবা সেই ইহুদিদের কথা হোক, কিংবা প্যালেস্টাইনের কথা হোক, সমস্তখানে উগ্র ধর্মান্ধতা বিরাট বড় অভিশাপ এই পৃথিবীতে ডেকে নিয়ে এসছে। আমরা কবে সেইভাবে মানুষ হতে পারবো এখনো জানি না, মানুষ হওয়ার আরো অনেক বাকি। বন্ধুরা সঙ্গে থাকুন, আজকে আমরা ভীষণ একটা আহ ভীষণ আবেগপ্রবণ একটা সন্ধে হয়তো ফাইজাল ভাইয়ের সাথে কাটাচ্ছি এই মুহূর্তে। আমার সঙ্গে কে কে আছেন আসলে খুব ছোট্ট করে লেখাগুলো আসছে, আমি কমেন্টস গুলো আর মন্তব্যগুলো পড়তে পারছি না এই মুহূর্তে, আমাকে ক্ষমা করে দেবেন। আহ আমি পড়তে পারছি না আসলে। আসলে এই যে টেকনোলজির সহায়তা নিয়ে আমরা শুরু করেছি কাজটা নতুন ভাবে, আরো খানিকটা হয়তো আহ দখল নিতে হবে, আরো বেশি করে তাকে জানতে হবে, বুঝতে হবে। সেই সাথে আবারও বলছি বন্ধুরা সঙ্গে থাকুন, আমরা ফাইজাল ভাইয়ের কাছ থেকে আজকে মন ভরে কিছু কবিতা শুনবো। আবারও যাব ফাইজাল ভাইয়ের কাছে। ফাইজাল ভাই, এবারে কি বলতে চাইবেন? এবারে আমি রবীন্দ্রনাথ থেকে উচ্চারণ করতে চাই। আমার খুব প্রিয় এই সময়, এই গত 1 বছরে, এই গৃহবন্দীকালীন সময়ে আমি রবীন্দ্রনাথের এই কবিতাটা আমি পড়েছি এবং নতুন করে আবিষ্কার করেছি যে আমাদের বন্দি জীবন। আমি সেই কবিতাটি পড়ি, শিশু ভোলানাথ থেকে, রবীন্দ্রনাথের কবিতা বাউল। বাহ, খুব ভালো। দূরে অশ্বত্থ তলায়, আমি শুরু করব। হ্যাঁ হ্যাঁ, একদম, আমরা অপেক্ষায়, আচ্ছা। শ্রোতারা অপেক্ষায় আপনার। শুনতে পাচ্ছি ফাইজাল ভাই, বলুন। দূরে অশ্বত্থ তলায়, মতির কণ্ঠী খানি গলায়। আচ্ছা, আমি যখন ওই পড়ি, আমাদের এখানে আজান হচ্ছে, এই শেষ হলো আর কি, আমি আরেকবার আচ্ছা, শুরু থেকে পড়ছি। একদম একদম। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বাউল। দূরে অশ্বত্থ তলায়, পুতির কণ্ঠী খানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার একতারাটি হাতে, তুমি সুর লাগিয়ে নাচো। পথে বাহ, করতে খেলা, আমার কখন হলো বেলা। আমায় শাস্তি দিল তাই, ইচ্ছে হোথায় নাবি, কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটুপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখি পথে। দেখতে পায় যে মন, যেন নাম না জানা বন, কোন পথহারা পর্বতে। হঠাৎ মনে লাগে যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া। সেদিন গেল ছেড়ে, আমার পথ কে নিল কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমায় পাঠশালাতে এনে, আমার এলো গুরু মশাই। মন সদাচার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কত আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের একতারাটি ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয়, সব কি তুমি বোঝো?
তারই মানি যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরই কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরই সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুঁটি। মন যে আমার পালায় তোমার একতারা পাঠশালায়। আমায় ভুলিয়ে দিতে পারো, নেবে আমায় সাথে। এসব পণ্ডিতেরই হাতে আমায় কেন সবাই মারো। ভুলিয়ে দিয়ে পড়া, আমায় শেখাও সুরে গড়া তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই, যেন আকাশ খানা পাই আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো, দ্বারের আগল ধরে নাচো বাউল আমারই এইখানে। সমস্ত দিন ধরে যেন মাতন ওঠে ভোরে তোমার ভাঙন লাগা গানে। অসাধারণ ফাইজল ভাই। আপনি এত সুন্দর করে এই কবিতাটা আবৃত্তি তো করলেনই, কিন্তু সবচেয়ে বড় কথা এই মুহূর্তে এমন ভাবে কবিতাটিকে আবার আবিষ্কার করলেন বলে আপনাকে আবারও ধন্যবাদ। আপনি পড়ছিলেন, আমি মানে সেই যাকে বলে না পুরো দৃশ্যপটটা চোখের সামনে কল্পনা করছিলাম। আমাদের অবস্থাও অনেকটা তাই, আমরা যেন সেই জানালার গড়াদে ধরে দাঁড়িয়ে আছি বাইরের আকাশটাকে ছোঁয়ার জন্য, সে বাইরের পৃথিবীকে আলিঙ্গন করার জন্য। বড় সুন্দরভাবে, বড় অদ্ভুত ভাবে আহ আপ্লুত, শুধুমাত্র আর কিছু বলার নেই আর কি এই মুহূর্তে। ফয়জল ভাই, আরো আরো বেশি করে আপনাকে শুনতে চাই। একটা প্রশ্ন এবারে করবো ফয়জল ভাই, আপনার কবিতাতে আবার যাবার আগে, যে এই মুহূর্তে এই যে গৃহবন্দী দশা, চারদিকের এই যে একটা মহামারীর শঙ্কা নিয়ে আমরা গৃহবন্দী অবস্থায় রয়েছি, আপনার দেশ সেই বাংলাদেশের অবস্থাও সেই একই এবং ভারতবর্ষের অবস্থাও একই। কথা কেটে এই কেটে আসছে, আমি আহ শুনতে পাচ্ছেন ফয়জল ভাই এবারে? এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ। হ্যাঁ, খুব সম্ভবত আপনার ওখানে একটু নেটের প্রবলেম হতে পারে। আমি ওয়াইফাইটা পাচ্ছি হুম হুম। পুরোপুরি। হয়তো আবার ফিরছি প্রসঙ্গে। যেটা হচ্ছে যে এই মুহূর্তে আমরা একটা ভীষণ বিভীষিকার মধ্যে রয়েছি। তো আপনাকে কিভাবে, কোন জিনিসগুলো আপনাকে পরিত্রাণ করছে এই মুহূর্তে, শঙ্কা থেকে, ভয় ওকে, থেকে, সমস্ত কিছু থেকে আপনাকে কিভাবে মানে পরিত্রাণ করছে কোন জিনিসটা? আমি জানি না এই গৃহমুক্তির সময় প্রথম দিকে যখন কোভিড এর প্রথম ইয়েটা আসলো, ঢেউটা আসলো, হ্যাঁ। তখনও আমরা দেখেছি সবাইকে বলা হলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বলা হলো, সরকার থেকে বলা হলো সবাই গৃহবন্দী থাকুন। হুম। বাংলাদেশেও সারা বিশ্বে যেভাবে বলা হয়, ভারতেও সেভাবে বলা হয়েছে, বাংলাদেশেও সেভাবে বলা হয়েছে। এই গৃহবন্দী থেকে আমি আবিষ্কার করেছি মানুষ থেকে মানুষ কখনো বিচ্ছিন্ন থাকতে পারে না, কোনো না কোনো ভাবে একদম তাই। মানুষের সাথে মানুষ যুক্ত থাকে। আর এই টেকনোলজির যুগে, এই যে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা কিন্তু এখন যুক্ত থাকছি। আহ ভারতে এখন যে করোনার মহামারী, আমরা প্রতিদিন আতঙ্কের সাথে আমাদের যে খবরের কাগজে ভারতের খবর পাই। গত পরশুদিন দেখলাম যে ভারতে একদিনে 50 জন চিকিৎসক মারা গেছেন। বাংলাদেশেও কিন্তু শ চিকিৎসক মারা গিয়েছেন কোভিড এর কারণে। শুধু চিকিৎসক নয়, সে সাথে যারা নার্স আছেন, যারা টেকনোলজিস্ট আছেন, ফ্রন্টলাইন ওয়ার্কার যারা আছেন, পুলিশ, ডাক্তার, আর্মি, সব জায়গা থেকে। এবং প্রথম দিকে আমরা কিন্তু দূরের মানুষদের খবর পেতাম। এখন প্রতিদিন সকালে বিকেলে খুব ফেসবুক কাছের খুললে, লোকেদের খবর খবরের পাচ্ছি। কাগজ হুম। পড়লে আমরা সেগুলি দেখতে ভীষণ পাই আমাদের খুব মর্মান্তিক। প্রিয়জনরা চলে যাচ্ছেন, আমাদেরকে হ্যাঁ। খুব মর্মাহত করে। সেক্ষেত্রে পরিত্রাণ পাওয়ার একটাই উপায় হচ্ছে যে সবাই সবার সাথে যুক্ত থাকুন, মানসিকভাবে ভেঙে পড়বেন না, মরার আগে যেন আমরা মরে না যাই, স্বাস্থ্যবিধি যেন আমরা মেনে চলি। আমাদের দেশে সেটা আমি তো দেখেছি অবশ্যই। যে অনেক ক্ষেত্রে স্বাস্থ্যবিধি জনগণ মেনে চলছে না। এই স্বাস্থ্যবিধি আমাদেরকে মেনে চলতে হবে, এর কোনো
বিকল্প নেই। আর কোভিড কালীন সময়ে আমি এত কবিতা পড়েছি, এর আগে আমি হয়তো এত পড়িনি। এই কবিতা আমাকে মুক্তি দেয়। গান যখন শুনি সেটা আমাকে মুক্তি দেয়, ভালো লাগে। কোথাও একটা সাপে বরের মতো কাজ করছে হয়তো কোভিড। আমরা সেই পজিটিভ সাইড গুলো যদি দেখি, এই যে টেকনোলজি গুলো ক্রমাগত আবিষ্কার হচ্ছে মানুষের সাথে মানুষকে যুক্ত করার, মানুষ মানুষের চেষ্টা তো অদম্য, মানুষ থেমে নেই। মানুষের সাথে মানুষের বিচ্ছিন্নতাবাদ মানুষ কখনোই চায় না। আবারও ফিরবো কবিতায় ফাইজাল ভাই। বন্ধুরা সকলে সঙ্গে থাকুন, আপনাদের মন্তব্যগুলির জবাব আমি খানিক পরেই দেব, সবকটা পড়তে পারছি না এই মুহূর্তে, তাই দুঃখিত। সঙ্গে থাকুন বন্ধুরা, আবারও ফিরবো ফাইজাল ভাইয়ের কাছে তার কবিতা শুনতে। এবার আমি সত্য নিয়ে দুটো কবিতা পড়তে চাই। এই যে সত্য কথা বলা, সত্য আবিষ্কার করা। তো প্রথম একটি কবিতা আমি পড়তে চাই কাজী নজরুল ইসলামের বিদ্রোহী বাণী। উনি বিশের বাঁশিতে, মূলত উনি লিখেছিলেন স্বরাজ নিয়ে, কিন্তু এইটা এখনো আমার কাছে মনে হয় খুব প্রণিধানযোগ্য, সমসাময়িক কালের কথা উনি লিখে গেছেন। এবং সেই সাথে আমাদের বাংলাদেশের কবি আসাদ চৌধুরীর সত্য ফেরারি, এই দুটো কবিতা আমি একসাথে পড়তে চাই। প্রথমে বিশের বাণীর কিছু অংশ আমি পড়ব, তারপরে আমি সত্য ফেরারিতে যাব। দোহাই তোদের, এবার তোরা সত্য করে সত্য বল। ঢের দেখালি ঢাক ঢাক গুড় গুড়, ঢের মিথ্যা ছল। এবার তোরা সত্য বল। পেটে এক আর মুখে আরেক, এই যে তোদের ভণ্ডামি, এতেই তোরা লোক হাসালি, বিশ্বে হলে কম দামি। নিজের কাছেও ক্ষুদ্র হলেই আপন ফাঁকির আফসোসে, বাইরে ফাঁকা পাই তারা তাই নাই তলোয়ার খাপ কষে। তাই হলি সব সেরে পাজ, কাপুরুষ আর ফেরেববাজ। সত্য কথা বলতে ডরাস, তোরা আবার করবি কাজ। ফোঁপড়া ঢেকির নেই কলাজ। ইলশে গুড়ি বৃষ্টি দেখেই ঘর ছুটি সব রাম ছাগল। যুক্তি তোদের খুব বুঝেছি, দুধকে দুধ আর জলকে জল। এবার তোরা সত্য বল। সত্য কোথায় আছে আসলে? আমার পরবর্তী পরিবেশনা আসাদ চৌধুরীর সত্য ফেরারি। কোথায় পালালো সত্য? দুধের বোতলে ভাতের হাঁড়িতে নেই তো। রেস্টুরেন্টে, হোটেলে, সেলুনে, গ্রন্থাগারের গভীর গন্ধে, টেলিভিশনে বা সিনেমা বেতারে, নৌকার খোলে সাপের ঝাঁপিতে নেই তো। গুড়ের কলসি, বিষের কৌটা, চিনির বয়াম, বাজারের ব্যাগ, সিগারেট কেস, পানির ডিব্বা, জর্দার শিশি, লক্ষ্মীর সরা, নকশি তলা, চৌকির তলা, সবই খুঁজলাম, খুঁজে দেখলাম নেই তো। সাংবাদিকের কাঠের ডেস্কে, কাগজে, কেতাবে, পুঁথিতে, কলমে, ইনজেকশনে, দাঁতের মলমে, ভ্যানিটি ব্যাগে বা পকেটে, আঁচলে, ড্রয়ারে, ব্যাংকে, আয়রন সেফে সত্য নামক মহান বস্তু নেই তো। কবিতায় নেই, সঙ্গীতে নেই, রমণীর চারু ভঙ্গিতে নেই, পাগলের গাঢ় প্রলাপেও নেই, নাটকের কোনো সংলাপেও নেই। শাসনেও নেই, ভাষণেও নেই, আঁধারেও নেই, আলোতেও নেই, রেখাতেও নেই, লেখাতেও নেই, উত্তরে নেই, প্রশ্নে নেই, সিলেবাসে নেই, সিলেবাসে নেই, পারমিটে নেই, বোনাসে নেই, হতাশায় নেই, আশাতেও নেই, প্রেম প্রীতি ভালোবাসাতেও নেই, এমনকি কালো বাজারেও নেই। কোথায় গেলেন সত্য? ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। ফাইজাল ভাই, আপনার কবিতা শুনতে শুনতে মনে হচ্ছিল আমরা কি সত্যি তবে নেই রাজ্যের বাসিন্দা হয়ে গেছি? কিছুই নেই, চারিদিকে খুঁজছি, প্রবল একটা অন্বেষণ চলছে আমাদের, এবং এই খোঁজটা চালিয়ে যেতে হবে, সত্যকে খুঁজে বের করতেই হবে। কে আছেন সঙ্গে? এবং উজ্জ্বল দাস সঙ্গে রয়েছেন, উনি খুব সম্ভবত সিলেট থেকে। উজ্জ্বল বাবু, খুব ভালো লাগলো আপনাকে এই মুহূর্তে কাছে পেয়ে। সঙ্গে থাকুন, আরো অনেক বন্ধুরা আছে, এই মুহূর্তে আমি স্ক্রল করে যেতে পারছি না, আমি অবশ্যই সবার উত্তরের জবাব দেব এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে।
ফাইজুল ভাই, এবারে আরো একটু আপনার কাছে আসছে একটু ব্যক্তিগত কথা নিয়ে। আপনি নানাভাবে জড়িয়ে আছেন, শ্রুতিঘর তো বটেই, আপনার কবিতার আহ সাথে তো রয়েছেনই আপনি। আপনি নাটকের সাথে ভীষণভাবে জড়িয়ে আছেন। আমি আজকে সকালেই একটা সিলেটি নাটকও দেখছিলাম, এবং সেই নাটক নিয়ে যদি একটু বলেন, বাংলাদেশে তার চর্চাটা এই মুহূর্তে মানে কিরকম, কি অবস্থায় রয়েছে নাটকের অবস্থা? এই মুহূর্তে তো আসলে এখন সরকারিভাবেই নাটক বন্ধ আছে। নাটকের সাথে আমি জড়িত ছিলাম আসলে 1992-93 সাল থেকে নাটকের সাথে। আমার মূলত প্রথম প্রেম হচ্ছে কবিতা। আমি যতটা না আবৃত্তি করতে পছন্দ করি, তার চেয়ে বেশি পছন্দ করি আমি কবিতা পড়তে। এবং আমি এখনো, আমার একটা কষ্ট আছে, অনেক ভালো ভালো কবিতা আছে যেগুলো আবৃত্তি করতে গেলে আমার মনে হয় এটা শুধু নিজের পড়ার জন্য যে বোধ জাগে, বলতে গেলে হয়তো সেই বোধটা নষ্ট হয়ে যায়। নাটকের সাথে সিলেটে কথাকলি একটি দলের সাথে আমি যুক্ত ছিলাম, কথাকলি সিলেট। সেখানে পুরোনো নাটক যখন হয় তখন সেগুলো শো করতে যাই। মাঝখানে আমি 6 বছর চট্টগ্রামে ছিলাম। চট্টগ্রামে উত্তরাধিকার বলে একটি দল আছে, উত্তরাধিকারে আমি অনেকগুলো নাটকে কাজ করেছি সেই সময়, দেশে বিদেশে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় উত্তরাধিকার থেকেও নাটকে। এখন নাটকের সাথে আমার সম্পৃক্ততা কম। আমার যে কাজের ব্যস্ততার জন্য সেভাবে আসলে নাটকের সময় দেওয়া হয়ে ওঠে না। কিন্তু কবিতা আমার সাথে আছে, আমি কবিতার সাথে কবিতা আছি, আপনাকে আষ্টে পৃষ্ঠে সেভাবেই জড়িয়ে যাচ্ছে। আছে, এবং সেভাবেই জড়িয়ে থাক। আবারও শুনবো আপনার কবিতা আপনার পছন্দ অনুযায়ী। বন্ধুরা, সঙ্গে থাকুন। ওকে, এই যে একটু আগে সত্যের কথা বললাম না, এই সত্যটা উপলব্ধি করতে হয়, আপনিও বলেছেন। কিন্তু এই আমরা বলি যে রিসার্চে যে ইন্ডিকেটর, যে কিসের ভিত্তিতে আমরা সত্যকে উপলব্ধি করব, আমার কাছে মনে হয় এর উত্তর কিন্তু রবীন্দ্রনাথ দিয়েছেন। রবীন্দ্রনাথ সেই তো আর রবি প্রতিদিন আমাদের ঠাকুরের সাথে থাকে। আবার ফেরা। রবি ঠাকুর বলেছেন যে আহ, আমরা যদি মানবিকতার দৃষ্টি দিয়ে দেখি, অসাম্প্রদায়িক দৃষ্টি দিয়ে আমরা সত্যকে দেখি, তাহলে সত্য আমাদের সাথে, আমাদের কাছে উদ্ভাসিত হবে, আমাদেরকে ধরা দেবে। আমি রবীন্দ্রনাথের একটি কবিতা পড়ব আমি, কিন্তু তার আগে আমি আপনার এই যে কিছুদিন আগে যে কাব্যগ্রন্থ প্রকাশিত হলো শেষের রূপকথা, সেখান থেকে কয়েকটা লাইন আমি পড়ছি। আপ্লুত আমি। তারপরে আমি রবীন্দ্রনাথের কবিতায় যাই। আপনার সর না, এটা আমার আমি পরম কেন পড়ছি, প্রাপ্তি। পড়ার পরে আমি ব্যাখ্যা করছি। যে এখানে আপনি লিখেছেন যে পৃথিবীতে এত যে জড় বস্তু, তাদের মধ্যে সবাই কি আর জীবন খুঁজে পায়? কেউ কেউ পায় জীবন, যাদের বোধ জাগায়। কাঁচের ভেতর এই যে অফুরন্ত আসবাব, এই সবে লেগে থাকা তুমি টুকটাক। এই তুমি যাকে ইট পাথরের সড়ক বলো, সেও জানি নির্বাক, তবু আমি তাকে বলি পথ। জীবন জুড়ে দিয়ে পুড়িয়ে নেয় বেঁচে থাকার শপথ। তো এটা কেন পড়লাম আমি বলি যে আমার খুব ভালো লেগেছে এই লাইনগুলো, যে কেউ হয়তো ইট পাথরের সড়ক দেখতে পায়, কারো কাছে সেটি পথ, আর পথ মানেই তো গন্তব্য। আর আরেকটি বিষয়, এই যে জড় বস্তু, এই জড় বস্তুতেও কি আমরা আসলে পথ দেখতে চাই? তাহলে আমাদের ইন্দ্রিয় যে আহ ইন্দ্রিয় গ্রাহ্য যে অনুভব, যে অভিজ্ঞতা, যে অনুভূতি, সেই অনুভূতি দিয়েও কিন্তু আমরা পৃথিবীকে দেখি, মানুষকে দেখি, সত্যকে দেখি। সত্য শুধু তো 2 আর 2 4 সেরকম তো সত্য নয়। যেমন রবীন্দ্রনাথ সত্য বলেছেন বোধের এই যে মধ্যে। পৃথিবীকে বোধের মধ্যে, এই যে আহ জীবনকে, পৃথিবীকে, প্রকৃতিকে, মানুষকে, প্রেমকে, ভালোবাসাকে
শুধুমাত্র বস্তু দিয়ে বিবেচনা করলে হবে না, বোধের জায়গা থেকেও দেখতে হবে। উনি বলেছেন যে বিশ্বাস এবং যুক্তির শেকড় হচ্ছে মস্তিষ্কে, আর এই যে অনুভবের শেকড় হচ্ছে আমাদের হৃদয়ে। তো মস্তিষ্ক এবং হৃদয় দুটোকে এক জায়গায় রেখেই আমাদেরকে সত্যকে দেখতে হবে, মানুষকে দেখতে হবে, সম্পর্কে দেখতে হবে, পৃথিবীকে দেখতে হবে। আমি পড়ছি রবীন্দ্রনাথের কবিতা আমি। আমারই চেতনার রঙে না হলো সবুজ, চুরি হয়ে আমি চোখ নিলুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বলল কোথাও একটু বোধহয় নেট জনিত সমস্যা হচ্ছে ফাইজাল ভাইকে। আহ আমি ঠিকঠাক এই মুহূর্তে শুনতে পাচ্ছি না। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে? এখন কি শোনা যাচ্ছে? হ্যাঁ ফাইজাল ভাই, এখন এখন শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। আরো ওকে, একবার যদি। আমি তাহলে আবার শুরু থেকে পড়ি। এইখানে হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে। আহ আচ্ছা। আমি পড়ছিলাম শ্যামলী কাব্যগ্রন্থ থেকে রবীন্দ্রনাথের কবিতা আমি। হুম। আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে, মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প। তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। আর ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করছেন সাধনা মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আঁধারে ঘটলো সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠলো রস, না কখন ফুটে উঠে হলো হা মায়ার মন্ত্রে, রেখায় রঙে সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব। আমার মন হয়েছে পুলকিত বিশ্ব আমি রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর, চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে সে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকে, মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য, গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান, আর ইতিহাসে লেপে দেবে অনন্ত রাত্রির কালে। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছিনিয়ে নেবে রস, শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো, বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন, সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে নীলিমাহীন আকাশে, ব্যক্তিত্ব হারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন, তখন বিরাট বিশ্বভুবনে, দূরে দূরান্তে, অনন্ত অসংখ্য লোকে লোকান্তরে এ ধ্বনিত, এই বাণী ধ্বনিত হবে না কোনোখানে, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি।
অসাধারণ। আমি দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন কি অসাধারণ একটা সন্ধ্যা আজকে আমরা ফয়জল ভাইয়ের সাথে কাটাচ্ছি। আপ্লুত যাকে বলে, একেবারে ডুবে যাচ্ছি কবিতায়, ছন্দে, তার বাচন ভঙ্গির মাধ্যমে। অদ্ভুত একটা ভালো লাগা ছেয়ে আছে এই মুহূর্তে আমাদের চারদিকে, সেটাকে আমরা আরো কিছুক্ষণ ধরে রাখার চেষ্টা করব। ফয়জল ভাই, ভীষণভাবে আপ্লুত হয়ে যাচ্ছি আপনার কবিতা শুনে। আসলে এই মুহূর্তে যে কবিতাটা পড়লেন, এটাই হয়তো ভীষণ বড় একটা সত্যি, যে বোধ, সেই বোধ থেকেই তো আমি, আমি না থাকলে সেই সৃষ্টির আনন্দটা কে অনুভব করবে? অতএব আমি তো জুড়ে আছি সেই অসীম বিস্ময়ের সাথে, সেই অসীম শক্তির সাথে। অতএব সেই আমিটাকে খুঁজে নেওয়া খুব দরকার। আবারও ফিরবো ফয়জল ভাইয়ের কাছে, কি করে সময় যাচ্ছে আজ বুঝতেই পারছি না। আরো আরো অনেকটা শুনতে চাই ফয়জল ভাইয়ের কাছে। ফয়জল ভাই, আবারও যাবো এবারে আপনার কাছে। এবারে আপনার নিবেদন কি? ফয়জল ভাই, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, আমি হ্যাঁ। এবারে একটি ছোট কবিতা পড়তে চাই। এই যে কিছুদিন আগে 19শে মে গেল আমাদের। আহ, আপনারা জানেন 1961 সালের 19শে মে আহ, শিলচরে আত্মাহুতি দিয়েছিলেন, এবং এর পরেও কিন্তু আরো অনেকেই এই অনেক আহ, অনেক ঘটনাই বাংলার এরকম জন্য হয়ে গেছে। আত্মহত্যা দিয়েছেন। আমাদের দেশেও কিন্তু 52 ভাষা আন্দোলন, জানেন এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলে 21 উদযাপিত হয় 21শে ফেব্রুয়ারি। তো এই যে আমরা যখন বলি ভাষার কথা, তখন আসলে ভাষার তো কোনো আহ, বেড়াজাল নেই, কাঁটাতারের বেড়া নেই। ভাষা যখন বলি তখন বাংলা, বাংলাদেশ, ভারত বা সব এক বিশ্বের পেরে বসে অন্যান্য গেছে। দেশে যারা আছেন, সবাই আমরা এক হয়ে যাই। মাতৃভাষা যখন বলি তখন মাতৃভাষা আমরা বলি, এবং আন্তর্জাতিক মাতৃভাষা যখন বলি তখন কিন্তু আমাদেরকে এই 19 শিক্ষা দেয়, 21 শিক্ষা দেয় যে সবার ভাষাকে সম্মান করার জন্য। কোনো একদম তাই। সংঘাত, কোনো সংঘাত নয়, সবাইকে সম্মান করা। সবার ভাষা সব যেন সমানভাবে সমান বৈচিত্র্য নিয়ে এগিয়ে যেতে পারে, এগিয়ে যেতে সেটাই পারে, সেটাই 19-এরও লক্ষ্য ছিল এবং 21-এরও। 21-এরও সেই। তো সেখানে একটি ছোট কবিতা আমি পড়তে চাই। কবি শক্তিপদ ব্রহ্মচারীর লেখা একটি কবিতা, উদ্বাস্তুর ডায়েরি। যে কেড়েছে বাস্তু ভিটা, সেই কেড়েছে ভয়। আকাশ জুড়ে লেখা আমার আত্মপরিচয়। হিংসা জয়ী যুদ্ধে যাব, আর হবে না ভুল। মেখলা পরা বন দিয়েছে একখানা তাম্বুল। এবার আমি পাঠ নিয়েছি, আর কিছুতে নয়, ভাষাবিহীন ভালোবাসার বিশ্ববিদ্যালয়। বাংলা আমার আই ভাষা গো, বিশ্ব আমার ঠাঁই। প্রফুল্ল ভৃগু আমার খুল্ল তাতো ভাই। তো এই কবিতাতেও কিন্তু অহিংসার কথা বলা আছে, অসাম্প্রদায়িক চেতনার কথা বলা আছে, যা আমাকে খুব ভাবায়, ভাবতে ভালো লাগে। এবং আসলে প্রকৃত এই অর্থেই কবিতাটার সাথে এমন ভাবে আমাদের আবেগ জড়িয়ে আছে, আমাদের এখানকার বাঙালিদের ভীষণভাবে আবেগ জড়িয়ে আছে এই কবিতাটার সাথে, আপনি যেটা এই মুহূর্তে পড়লেন। হম হম তো সেই কারণে আমি বলছিলাম যে 19-21 এগুলো তো আসলে আমাদের আত্মজাগরণের মন্ত্র। আমি মনে করি কোনো একটা বিশেষ দিনে 19শে মে আমরা কি সবাই মিলে একটু ফুল দিলাম বা কবিতা করলাম, একদম গান তাই। করলাম, তার মধ্যে বা 21শে ফেব্রুয়ারিতে আমরা শহীদ মিনারে গিয়ে একটু ফুল দিলাম, সেইভাবে না দেখে এটা আমাদের প্রত্যেক দিনের প্রাত্যহিক জীবনে এই যে একদম। ভাষার শেখা, সেই জায়গা থেকে আমাদেরকে নিয়ে আসতে হবে। এবং আসলে এই 19 বা 21 সেটা আমাদের মানে প্রতিদিন লালন করতে হবে আমাদের ভেতরে, হ্যাঁ, তো সেটাই সেটাই যেন হয় আর দরকার। কি, আমাদের 19-21 যেন হয়ে ওঠে আমাদের আত্মজাগরণের মন্ত্র প্রতিদিনের। এবং সেই জায়গা থেকে আমরা সংকীর্ণ সাম্প্রদায়িকতা বা খুব ধর্মীয়, আহ এটাকে আমি বলবো যে আহ, আহ,
যে এক ধরনের অন্ধবিশ্বাস, সেই জায়গা থেকে বের হয়ে প্রতিটি ভাষা গোষ্ঠীকে সম্মান করা, সেই প্রত্যয় যেন আমাদের প্রত্যেক দিনের কাজে, আমাদের লেখায়, আমাদের কর্মে ধ্বনিত হয়, অনুপ্রাণিত হয়। প্রতিটি ভাষাই হোক জাতীয় ভাষার দাবি, কেউ কারো চেয়ে কম নয়, বেশি নয়। তবু আমার স্বপ্ন লোকের চাবি, বাংলায় পাই পৃথিবীর পরিচয়। তো সেভাবেই বাঙালি অনন্য হয়ে উঠতে পারে, সম্মানের দৃষ্টি দিয়ে দেখে, মানবতার দৃষ্টি দিয়ে দেখে, মহানুভবতার দৃষ্টি দিয়ে দেখে, অসাম্প্রদায়িক জীবন আচরণের মধ্য দিয়ে। একদম দর্শক বন্ধুরা, ফয়সাল ভাই এত সুন্দর করে কথাগুলো ব্যাখ্যা করলেন, আর আপনারা বুঝতেই পারছেন যে এই মুহূর্তে আমাদের সঙ্গে একজন কথার জাদুকর বলা যেতে পারে এই মুহূর্তে বসে রয়েছেন। আমরা যাকে মন ভরে শুনছি, আজ মন ভরে তার কণ্ঠে আমরা কবিতা শুনছি, তার বার্তাগুলো শুনছি, তার ভাবনাগুলো নিয়ে আমাদের সাথে আজকে শেয়ার করছেন। সঙ্গে থাকবেন বন্ধুরা, আরো কিছুটা সময় আমরা কাটাবো ফয়সাল ভাইয়ের সাথে। ফয়সাল ভাই, আবারও যাব আপনার কাছে আপনার পরবর্তী কবিতা। এরপরে এই যে কথাগুলো বললাম এখন, সেই কবিতার রেশ ধরে আমাদের বাংলাদেশের একজন প্রধান কবি, কবি শামসুর রহমানের একটি কবিতা, ছোট কবিতা আমি পড়তে চাই। পান্থজন। বহু পথ হেঁটে ওরা 5 জন গোধূলিতে এসে বসে প্রবীণ বৃক্ষের নিচে ক্লান্তি মুছে নিতে। গাছের একটি পাখি শুধায় ওদের, বলো তো তোমরা কারা? প্রশ্ন শুনে পান্থজন ঝুঁকে পড়ে নিজের বোধের কাছে। একজন বলে একজন, হিন্দুত্বের প্রতি আজন্ম আমার টান। দ্বিতীয় জনের কণ্ঠ বাঁশির মতো বাজে, আমি বুদ্ধ, হীনযান। এবং তৃতীয় জন বলে, আমি এক নিষ্ঠাবান বিনীত খ্রিস্টান। চতুর্থ পথিক করে উচ্চারণ, আমার ঈমান করেছি অর্পণ আমি খোদার আরশে, আমি তো মুসলমান। পঞ্চম পথিক খুব কৌতূহল বসে কুড়িয়ে পতঙ্গ এক বলে স্মিত স্বরে, আমি মানব সন্তান। তো অসাধারণ অসাধারণ ফয়সাল ভাই, অনেক অনেক বন্ধুরা আজ আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমি দেখতে পাচ্ছি আমাদের খুব একজন প্রিয় মানুষ আপনাকে অভিনন্দন জানাচ্ছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, বলছেন দারুণ আবৃত্তি। আমাদের অ্যাসিস্ট্যান্ট বাংলাদেশ হাই কমিশন তানসুর সাহেব এই মুহূর্তে রয়েছেন, আমাদের শুনছেন। সঙ্গে থাকবেন স্যার, আমরা ভীষণ খুশি হলাম আপনাকে পেয়ে। আরো বন্ধুরা রয়েছে, কিন্তু আমি জাস্ট এই মুহূর্তে নামটা এলো বলে বন্ধুদের কাছে পড়তে পারলাম, স্ক্রল করে আমি যেতে পারছি না এই মুহূর্তে। সঙ্গে থাকুন বন্ধুরা, আমরা আবারও যাব ফয়সাল ভাইয়ের কাছে। ফয়সাল ভাই, ভীষণ ভীষণ ভালো লাগায় আজকে ভরিয়ে দিচ্ছেন আপনি। আমি আসলে আমি নিজে যা বিশ্বাস করি সেই কথাগুলোই এখানে বলছি। ভালো লাগলো, সবাই আছেন, খুব অনুপ্রাণিত হচ্ছি। যে কারণে আমি এখন যে কবিতাগুলো পড়বো সেটা হচ্ছে, যদি প্রেম দিলে না প্রাণে, আমি কিছু প্রেমের কবিতা এখন পড়বো। বাংলাদেশের কবিদের কিছু কবিতা আমি পড়বো। এর মধ্যে একটি প্রিয় কবিতা আমার, এটা পড়ে নেই, পরপর এখন যে কবিতাগুলো পড়বো সেগুলো কিন্তু প্রেমের কবিতাই। আমাদের খুব প্রিয় একজন কবি শহীদ কাদরী, সঙ্গতি। বন্য শুকর খুঁজে পাবে প্রিয় কাদা, মাছরাঙা পাবে অন্বেষণের মাছ। কালো রাত গুলো বৃষ্টিতে হবে সাদা, ঘন জঙ্গলে ময়ূর দেখাবে নাচ। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না। একাকী পথিক ফিরে যাবে তার ঘরে, শূন্য হাঁড়ির গহ্বরে অবিরত। সাদা ভাত ঠিক উঠবেই ফুটে তারাপুঞ্জের মতো। পুরনো গানের বিস্মৃত কথা ফিরবে তোমার শনে। প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না।
ব্যারাকে ব্যারাকে থামবে কুচকাওয়াজ, ক্ষুধার্ত বাঘ পেয়ে যাবে নীল গাই, গ্রামান্তরের বাতাস আনবে সাধু আওয়াজ, মেয়েলি গানে তোমরা দুজনে এক ঘরে পাবে ঠাই, প্রেমিক মিলবে প্রেমিকার সাথে ঠিকই, কিন্তু শান্তি পাবে না, পাবে না, পাবে না। খুব ভালো, ভীষণ সুন্দর একখানি কবিতা শুনলাম আমরা, আরো কিছু শুনবো, মানে যত বেশি শুনছি তত বেশি কি বলবো, মানে আগ্রহটা আরো আরো বাড়ছে ফাইজল ভাই। আজকে মনে হচ্ছে আপনাকে মানে সারা রাত রেখে দেই, আসর চলতে থাক আমাদের। হ্যাঁ, আমি এর পরের যে কবিতাটা পড়তে চাই সেটা হচ্ছে কবি আবুল হাসান, আমার আরেকজন খুব প্রিয় কবি, যুগল সন্ধি। যে কবিতাটা পড়ি তারপর কথা বলবো। একদম, কবিতায় যাব। দেখা হলো যদি আমাদের দুর্দিনে, আমি চুম্বনে চাইব না অমরতা, আমাদের প্রেম হোক বিষে জর্জর, সর্পচূড়ায় আমরা তো বাঁধি বাসা, থাকুক দু চোখে দুর্ভিক্ষের দাহ, ঝরুক আবার আন্ধার আঁধি ব্যাধি, আমাদের প্রেম না পেল কবির ভাষা, কাব্যচূড়ায় আমরা তো বাঁধি বাসা, আমি খুঁড়ব না দু চোখে দীর্ঘ জল, ভাঙা যৌবন চিৎকার যদি করে, কাজ নেই আর উল্টো নদীর বেগে, অনাবেগে হোক আমাদের যাওয়া আসা, কাজ নেই আর আবেগের কর্চায়, ভুলে যাও কবে ফুটতো বকুল ফুল, না হয় আমি হব তার প্রতিনিধি, ক্ষতি কি, তুমি তো আছোই বকুল তলা, আমি যদি আহা, চাই যেতে ফের দক্ষিণে, তুমি বলে দিও ঘরে বাড়ন্ত চাল, শুনবো না আর নকল নদীর গান, তার চেয়ে তুমি কাঁকনে কাঁদন তোলো, বিধুক এ বুকে তোমাতে কান্নাময়, আমি নিষেধের অঙ্গুলি তুলব না, অকালের প্রেম শুভকাল হলে হোক আমাদের ক্ষণ জীবনের ক্ষণ ক্রন্দন, দেখা হলো যদি আমাদের দুর্দিনে, আমি চুম্বনে চাইব না অমরতা, আমাদের প্রেম হোক বিষে জর্জর, সর্পচূড়ায় আমরা তো বাঁধি বাসা, ফুটুক তোমার অঙ্গে অগ্নিফুল, ক্ষতি কি শরীরে গ্রন্থিতে গেঁথে নেব, আমাদের প্রেম না পেল কবির ভাষা, কাব্যচূড়ায় আমরা তো বাঁধি বাসা, দেখা হলো যদি আমাদের দুর্দিনে, আমি চুম্বনে চাইব না অমরতা, আমাদের প্রেম হোক বিষে জর্জর, সর্পচূড়ায় আমরা তো বাঁধি বাসা। অসাধারণ অসাধারণ আরো একটি কবিতা এই মুহূর্তে আমরা শুনলাম ফাইজল ভাইয়ের থেকে। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের এই অঞ্চলের আরো একজন বলিষ্ঠ কবি, শ্রীমতী দীপিকা বিশ্বাস। দীপিকা দি, অনেক অনেক স্বাগত, খুব ভালো লাগছে এখানে সবাইকে পেয়ে। দীপিকা দি বলছেন যে কবিতার নির্বাচন খুব ভালো, এবং অবশ্যই আপনার সেই প্রেজেন্টেশন অসাধারণ। অসাধারণ ভাবে আজকে মন প্রাণ ভরে আমরা আপনাকে শুনছি, আপনার কণ্ঠে কবিতাগুলো আরো বেশি ছুঁয়ে যাচ্ছে হৃদয়। এই যখন বললে না যে একজন কবি আছেন, তখন থেকে আমার ভেতরে ভয় ঢুকে গেছে। এই যে আমরা আমরা গুয়াহাটিতে দুটো কলেজেও গিয়েছিলাম, তুমিও হ্যাঁ, তো একটা ছিলে। কটন কলেজ, হ্যাঁ একটা হ্যাঁ, কটন কলেজে গেছিলাম আমরা। আর আরো একটা ইউনিভার্সিটিতে বোধহয় যাওয়া হয়েছিল, গুয়াহাটি ইউনিভার্সিটিতে। না ইউনিভার্সিটিতে না, আরো একটি কলেজে গিয়েছিলাম। তো সেই জায়গা থেকে আমি আমি খুব আমার ভালো লাগা কাজ করে কেন, যে এই যে গুয়াহাটিতে বিভিন্ন কলেজে আমরা গিয়েছিলাম, তাদের সাথে কথা হয়েছে, তারা যে কবিতা পড়ে, এবং আমার খুব ভালো লেগেছে তাদের এই যে বাৎসরিক বিভিন্ন সংকলন, লিটল ম্যাগ, এত আহ, হ্যাঁ, উন্নত, এত ভালো লেখা। একদিন আমি শুধু গুয়াহাটির কবিতাগুলো পড়তে চাই। হ্যাঁ, এত খুব ভালো খুব লেখা। খুশি হব, অবশ্যই আপনাকে সেই সংগ্রহগুলো পাঠানোর চেষ্টা করব। আমরা রয়েছি সর্বদা। ওকে, আমার পরের কবিতাতে যাই।
এই কবিতাটি আমি খুব কম পড়েছি। আজকে আমি পড়ছি, এটা শিরোনাম দেওয়া হয়েছে যে আমাকে প্রেম শেখালো, মাকিদ হায়দারের লেখা। সেই বাংলাদেশে আমি শিরোনামটা আমি বেঁচেছি। আমি জানি না আপনার কেমন লেগেছে, আপনি যে লিস্টটা পাঠিয়েছিলেন তার থেকে আমার এটাই মানে আমি চুজ করে নিলাম, আমি বললাম যে এটাই আজকে শিরোনাম থাক। তো এই কবিতাটাই পড়ি। কবিতাটি আমি খুব ভালো পড়া নেই, মুখস্থ নেই, আমি পড়ছি। যে আমাকে প্রেম শেখালো, যে আমাকে প্রেম শেখালো, জ্যোৎস্না রাতে ফুলের বনে, সে যেন আজ সুখেই থাকে, সে যেন আজ রানীর মতো ব্যক্তিগত রাজ্য পাটে পা ছড়িয়ে সবার কাছে বসতে পারে, বলতে পারে মনের কথা চোখের তারায়, হাত ইশারায়। আহ, ওই যে দেখো, দুঃখী প্রেমিক যাচ্ছে পুড়ে রোদের ভেতর, ভিক্ষে দিলে ভিক্ষে নেবে, ছিন্ন বাসে শীর্ণ দেহে যাচ্ছে পুড়ে রোদের ভেতর। কিন্তু শোনো প্রজাবৃন্দ, দুঃসময়ে সেই তো ছিল বুকের কাছে, হৃদয় মাঝে। আজকে তারে দেখলে শুধু ইচ্ছে করে চোখের পাতায় অধর রাখি। যে আমাকে প্রেম শেখালো, প্রেম শিখিয়ে চিনিয়েছিল দুষ্ট গ্রহ অরুন্ধতী, বৃষ্টি ভেজা চতুর্দশী, জ্যোৎস্না রাতের উজ্জ্বলতা, ভোরের বুকুল শুভ্র মালা, নগর নাগর ভদ্র ইতর, রাজার বাড়ি, সেই তো আবার বুঝিয়েছিল যাও গো চলে আমায় ছেড়ে। যে আমাকে প্রেম শেখালো, জ্যোৎস্না রাতে ফুলের বনে, সে যেন আজ সুখেই থাকে। নিজের দেহে আগুন জেলে ভেবেছিলাম নিখাদ সোনা হবই আমি, শীত বিকেলের টুকরো স্মৃতি রাখবো ধরে সবার মতো, হৃদয় বিনার মোহন তারে। ভুলেই গেলাম যখন তুমি আমায় ডেকে বললে শুধু, পথের এখন অনেক বাকি, যাও গো শোভন, যাও গো চলে বহু দূরে, কণ্ঠে আমার অনেক তৃষা, যাও গো চলে আপন পথে। এই না বলেই হাসলে শুধু করুণ ঠোঁটে, বাজলো দূরে শঙ্খ নিনাদ, কাঁদলো আমার বুকের পাথর, কাঁদলো দূরে হাজার তারা, একলা থাকার গভীর রাতে, একলা জাগার তিন প্রহরে। তাই তো বলি সবার কাছে, যে আমাকে দুঃখ দিল, সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে। যে আমাকে প্রেম শিখালো, প্রেম শিখিয়ে বুকের মাঝে অনল দিল, সে যেন আজ সবার চেয়ে সুখেই থাকে, সুখেই থাকে। আরো একটা অপূর্ব কবিতা, প্রেমময় কবিতা একটা শুনলাম আমরা ফয়সাল ভাইয়ের থেকে। ফয়সাল ভাই, অনেক অনেক ধন্যবাদ। দর্শকদের অবগতির জন্য আবারও জানাচ্ছি যে এই মুহূর্তে সুদূর বাংলাদেশ ঢাকা থেকে আমাদের সঙ্গে রয়েছেন সৈয়দ ফায়জাল আহমেদ ভাই। ভীষণ ভাবে আজকে আমাদের সন্ধ্যাটা উনি গড়িয়ে তুলছেন। আমাদের হাতে আরো কিছুটা সময় রয়ে গেছে, তাই কথা থামিয়ে চট করে চলে যাচ্ছি আবারও কবিতায়। ফয়সাল আচ্ছা, ভাই। এবার আমি আমাদের এখন একজন প্রধান কবি বাংলাদেশের, নির্মলেন্দু গুণ। আমাদের ছোটবেলা থেকেই আমরা আহ, ওনার কবিতা পড়ে পড়ে বড় হয়েছি, ভীষণ প্রেমের প্রিয় কবি কবিতা পড়ে একজন। হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তো ওনার দুটো কবিতা আমি পড়তে চাই, দুটোই প্রেমের। হয়ে যাক। একটা কবিতা, আচ্ছা একটা পড়ি তারপরে আরেকটা পড়ছি আমি। প্রথম কবিতাটা হচ্ছে নির্মলেন্দু গুণের শুধু তোমার জন্য। তোমাকে স্পর্শ করতে গিয়ে কতবার যে আমি গুটিয়ে নিয়েছি হাত, সে কথা আমার ঈশ্বর জানেন।
তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু কড়া নাড়ার শব্দ শুনবার জন্য দরজার সঙ্গে চুম্বক খণ্ডের মতো আমার কর্ণযুগলকে গেঁথে রেখেছিলাম। কোন নির্জন মধ্যরাতে তুমি এসে ডেকে বলবে, এই ওঠো, আমি এসেছি। আমি আর আমি এ কি শুনলাম, এ কি শুনলাম! এমন উল্লাসে নিজেকে ছুঁড়ে দিচ্ছি তোমার উদ্দেশ্যে, ঠিক এরকম একটি দৃশ্যের কথা কতবার যে আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা আমার ঈশ্বর জানেন। আমার ঈশ্বর জানেন আমার চুল পেকেছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার জ্বর এসেছে তোমার জন্য। আমার ঈশ্বর জানেন আমার মৃত্যু হবে তোমার জন্য। তারপর ওই ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে আমি জন্মেছিলাম তোমার জন্য, উফ, শুধু তোমার জন্য, শুধু তোমার অসাধারণ জন্য। অসাধারণ ফাইজুল ভাই, ভীষণ ভীষণ হৃদয় ছুঁয়ে যাওয়া একটা কবিতা। কবি নির্মলেন্দু গুণের কবিতা আমরা এই মুহূর্তে শুনলাম। তারই রেশ রেখে আরো একটা কবিতা শুনবো। আরো একটি কবিতা, এই কবিতার শিরোনাম হচ্ছে, আমরা যখন কলেজে পড়ি, বিশ্ববিদ্যালয়ে পড়ি, এগুলো আমাদের প্রতিদিনকার পাঠ্য ছিল এই কবিতাগুলো। তোমার চোখ এত লাল কেন? আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক, শুধু ঘরের ভেতর থেকে দরজা খুলে দিবার জন্য। বাইরে থেকে দরজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে খেতে দিক। আমি হাত পাখা নিয়ে কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না। আমি জানি এই ইলেকট্রিকের যুগ নারীকে মুক্তি দিয়েছে স্বামী সেবার দায় থেকে। আমি চাই কেউ একজন আমাকে জিজ্ঞেস করুক আমার জল লাগবে কিনা, নুন লাগবে কিনা, পাট শাক ভাজার সঙ্গে আরো একটা তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কিনা। এঁটো বাসন, গেঞ্জি, রুমাল আমি নিজেই ধুতে পারি। আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই কেউ একজন ভেতর থেকে আমার ঘরের দরজা খুলে দিই, কেউ আমাকে কিছু খেতে বলুক, কাম বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে জিজ্ঞেস করুক তোমার চোখ এত লাল কেন। অসাধারণ অসাধারণ ফাইজুল ভাই। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন একটা দারুণ সন্ধে আমরা কাটাচ্ছি ফাইজুল ভাইয়ের সাথে। সময় আসলে খুব দ্রুত ঘড়ির কাঁটা চলে যখনই আমাদের ভালো মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি করে যেন কেটে যায়। তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছি। তবু ফাইজুল ভাইয়ের কাছে অনুরোধ করব, আপনার মতো করে আপনি নিবেদন করুন, সময়টা আপনার জন্য ছাড়। আমি আরো দু তিনটি কবিতা পড়তে চাই, আমি অনেক কিছু কবিতা বাদ দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে, না, তুমি বলেছিলে এই আরেকটু। কবিতাটা পড়তে হবে, যে হ্যাঁ হ্যাঁ, আমার একটা হেলাল অনুরোধ ছিল। হেলাল হেলাল হাফিজের হাফিজের। প্রস্থান। হ্যাঁ। এটাও আমাদের তরুণ বয়সের হেলাল হাফিজ আমার আমার কেন, বাংলাদেশে খুব প্রিয় একজন কবি। হেলাল হাফিজের অনেকগুলো কবিতা আমাকে আমাদের ছাত্র জীবনে অনুপ্রেরণা জাগিয়েছে। উনি লিখেছিলেন, এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমরা দেয়াল লিখন লিখেছি, হেলাল হাফিজ আমাদের দেয়াল লিখনের সাথে আছেন, আমাদের আত্মার সাথে আছেন, আমাদের ভালো লাগার সাথে আছেন। হেলাল হাফিজের প্রেমের একটি কবিতা পড়ি, প্রস্থান। এখন তুমি কোথায় আছো, কেমন আছো, পত্র দিও। এক বিকেলে মেলায় কেনা খাম খেয়ালির তালপাখাটা
খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পত্র দিও। ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত, ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পত্র দিও, পত্র দিও। কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে, কোন স্মৃতিটা উস্কানি দেয়, ভাসতে বলে প্রেমের বাণী, পত্র দিও, পত্র দিও। আর না হলে যত্ন করে ভুলে যেও, আপত্তি নেই। গিয়ে থাকলে আমার গেছে, কার কি তাতে। আমি না হয় ভালোবেসেই ভুল করেছি, ভুল করেছি নষ্ট ফুলের পরাগ মেখে, পাঁচ দুপুরের নির্জনতা খুন করেছি। কি আসে যায়, এক জীবনে কতটার নষ্ট হবে, এক মানবী কতটাই বা কষ্ট দেবে। কোথায় আছো, কেমন আছো, পত্র দিও, পত্র দিও। আহা, আর না হলে যত্ন করে ভুলে যেও। অসাধারণ অসাধারণ ফাইজল ভাই। জাস্ট এই সমস্ত কবিতা শোনার পরে মনে হয় স্তব্ধ হয়ে থাকি, আর কিছু বলার থাকে না। ভাবছিলাম সত্যি তাই কবিতাটা শুনতে শুনতে, যে এই যে পত্র, পত্র ব্যাপারটাই হয়তো ইতিহাস হয়ে যাচ্ছে। আমরা কেউ কাউকে আপনার পত্র লিখি না, সেই পত্রটা আবার ফিরে আসুক। বড় সুন্দর একটা জিনিস আমাদের মধ্যে থেকে হয়তো হারিয়ে যাচ্ছে এই SMS আর টেক্সটের মাঝখানে। গত পত্র 20 আবার ফিরে বছরে আসুক। গত 20 বছরে আমি ব্যাংক আর ক্রেডিট কার্ডের বিল ছাড়া আমার ঠিকানায় কোনো পত্র আসেনি। তো আমার এক বন্ধুকে বলেছিলাম এই কথা, সে বললো যে তোর ঠিকানা দিস, আমি একটা পত্র লিখে দেব। তো আহ, সে পত্রের অপেক্ষায় আছি। আমাদের সময় আসলে শেষ, আমি ছোট ছোট দুটো কবিতা পড়বো। আহ একটা হচ্ছে সময়কে একটুক্ষণের জন্য ফাইজল ভাই আমরা কোণঠাসা করে দিলাম। সময়, মা- তুমি একটু থমকে দাঁড়াও, আমরা আরো একটু শুনবো। তাহলে মহাদেব সাহা, আমাদের একজন হ্যাঁ, প্রধান কবি বাংলাদেশের, উনি এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন, বাংলাদেশের সর্বোচ্চ সম্মান। বাহ, মহাদেব সাহার একটা কবিতা পড়ে আমি, ছোট ছোট দুটো কবিতা পড়ে আজকের অনুষ্ঠান শেষ করব। মহাদেব সাহার কবিতা হচ্ছে সেই সব কিছুই আর মনে নেই। আমার কাছে কেউ কেউ জানতে চায় পৃথিবীর কোন নারীকে আমি প্রথম ভালোবাসি। কেউ কেউ জানতে চায় কাকে আমি প্রথম চিঠি লিখি। কেউ বলে প্রথম গোপনে কোন নামটি আমি লিখে রেখেছিলাম। প্রথম আমি কি দেখে মুগ্ধ হই, প্রথম কার হাত ধরে। আমার প্রথম স্মৃতির এই সব প্রশ্নে আমি ঠিক কিছুই বলতে পারি না, বোকার মতো চেয়ে থাকি। প্রথম অশ্রু বিন্দুর কথা কার মনে থাকে। তারপর এত বৃষ্টি, এত বর্ষা, মাটির স্লেটে প্রথম যে অক্ষর লিখেছিলাম আমি, তার তার কিছুতেই কারো কাছে বলা যাবে না। প্রথম কবে যে সেই রাজহাঁসটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছিলাম, সেই শিহরণ কবে বাতাসে মিশে গেছে। পুকুর পাড়ের ঘাটলার সিঁড়িতে যে নাম প্রথম খোদাই করেছিলাম আমি, এতদিনের চোখের জলে তার কোনো চিহ্নই আর নেই। আমি সেই আদ্যাক্ষর কি করে দেখাবো, আমি কি করে দেখাবো প্রথম স্বপ্ন দেখে আমি কিভাবে সারা রাত কেঁদেছিলাম। ভালোবাসা কথাটা প্রথম বলতে গিয়ে কত লক্ষবার মুখ ঢেকেছি আমি। প্রথম কবে আমি বর্ষণ দেখলাম পৃথিবীতে, কবে প্রথম পাখির ডাক শুনলাম, সন্ধ্যা তারা দেখলাম। না না, সেসব কিছুই আমার আর মনে নেই, কারোরই মনে থাকে না। কবে কে আমার হাতে লুকিয়ে একটি গোলাপ ফুল দিয়েছিল, বইয়ের ভাঁজে রেখে দিয়েছিল একখানা লাজুক চিঠি।
কে বলেছিল কানের কাছে কোকিলের মতো মাতাল করা একটি শব্দ? সেসব কিছুই আর আমার মনে নেই, মনে নেই। আহা, আমি আমার দারুণ শেষ দারুণ ফাইজল পরিবেশনে ভাই, যাচ্ছি ভীষণ ভীষণ দুটো কবিতা। ভীষণ এই ভালো লাগা। একটি কবিতা হচ্ছে পারমিতা নাগদের শেষের রূপকথা কাব্যগ্রন্থ থেকে। আহ সেটা পড়ি, আমার তারপর আমার আসলে শেষ নিবেদন। আহ ভীষণ ভীষণ মানে একটা কি বলবো, আপনার কণ্ঠে আমার কবিতা কখনো স্থান পাবে সেটা একটা স্বপ্নের মতো ছিল। তোমার একটা স্বপ্ন কবিতা হয়তো আমি দেখতে হয়। পড়েছিলাম এই প্রথম দিকে, কোভিডের প্রথম দিকে। তুমি একটি কবিতা লিখেছিলে, সেটাও অনেকবার পড়েছি আমি, লাইফে অনেকবার পড়েছি। ভালো লেখো। আহ গুয়াহাটিতে অনেক ভালো ভালো কবি আছেন, আবৃত্তিকার আছেন। আহ তাদেরকে আমার প্রণাম। পড়ছি তোমার কবিতা। এই যে রুদ্ধ দিনে, রুদ্ধ দিন পেরিয়ে গিয়ে তবু আমাদের দেখা হোক, দেখা হোক, দেখা হোক আবার কোন এক গোধূলি লগ্নে, অচেনা নদীতে ঢেউ খেলে গেলে। দেখা হোক সেই আধখানা চেনা চাঁদ আর চেনা নক্ষত্রটি একই সরল রেখায় এলে। দেখা হোক সেদিন জোয়ারের বেশে বুকের ছড়ানো আকাশ পেরিয়ে। দেখা হোক সমস্ত গ্লানি অবসাদ ঘেরা দীর্ঘ দুর্গম আঁধার এড়িয়ে। দেখা হোক সব কথা এবার মহাকাশে গান হয়ে ফিরে এলে। দেখা হোক এই নীল নীল গ্রহটি আবার সব সবুজে ছেয়ে গেলে। দেখা হোক মৃন্ময়ী প্রতিভা তোমার স্পর্শে আবার প্রাণ ফিরে পেলে। দেখা হোক এই চির অহংকার এক লহমায় নির্বাপিত হলে। তবু তো দেখা হোক আবার ভেঙে গেলে এই নিছক খড়কুটোর ঘর। দেখা হোক তবু না হয় আবার এক জীবন অন্বেষণের পর। আমি আপ্লুত ফাইজল ভাই। আহ অনেক অনেক ভালোবাসা, আপনাকে অনেক অনেক প্রণাম জানাচ্ছি এত সুন্দর একটা সন্ধ্যা আমাদের উপহার দেওয়ার জন্য। এই মুহূর্তে এই আমার দুর্দিনে দাঁড়িয়ে এটাই মনে হচ্ছে যে সবার সাথে সবার দেখা হোক আবার, এটাই একমাত্র চাওয়া। ফিরবো আবার ফাইজল ভাইয়ের কাছে। দেখা হোক এই রুদ্ধদিন পেরিয়ে সবাই সবার সাথে দেখা হোক আবার। আমরা মানুষের কাছে যেতে চাই মানুষের জন্য, আহ এবং এখনো আমরা মানুষের পাশেই থাকতে চাই মানুষের জন্য। আমার শেষ নিবেদন আমার আরো একজন প্রিয় কবি হুমায়ুন আজাদের শুভেচ্ছা। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো, ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো, ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো পাখি, সবুজ পাতারা, ভালো থেকো, ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো, ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো, ভালো থেকো পাতা, নিশির শিশির, ভালো থেকো জল, নদীটির তীর, ভালো থেকো, ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো, ভালো থেকো কাক, ডাহুকের ডাক, ভালো থেকো, ভালো থেকো মাঠ, রাখালের বাঁশি, ভালো থেকো লাউ, কুমড়োর হাসি, ভালো থেকো, ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো, ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো, ভালো থেকো রোদ,
মাঘের কোকিল, ভালো থেকো বক, আড়িয়াল বিল, ভালো থেকো, ভালো থেকো নাও, মধু মাখা গাও, ভালো থেকো, ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। সবাই ভীষণ ভালো ভীষণ থাকবেন। ভালো ফয়জল ভাই, আমাদের সকলকে সত্যি এভাবেই ভালো থাকতে হবে। এই দুর্দিনে, এই বিভীষিকার দিনগুলিতে আমাদের ভীষণ করে চেষ্টা করতে হবে ভালো থাকার। আর ভালো থাকার কারণেই আমরা রয়েছি, আমরা চেষ্টা করছি কিছুটা সময় অন্তত আপনাদের যেন ভালো রাখতে পারি। আজ তাই ফয়জল ভাই এত দূর থেকে আমাদের হৃদনিকেতনের সভায় আজ ছিলেন। ফয়জল ভাই, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আগামীতে আপনাকে আবারও চাই, এবং পরের বার আশা করছি স্টুডিওতে দেখা হবে, আমারও সেটা অনেক আশা অনেক করছি। কৃতজ্ঞতা পারমিতা, সৌমেনদার কাছে, ব্যতিক্রমের কাছে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ব্যতিক্রমের সাথে কাজ করতে আমার সবসময় ভালো লাগে। সৌমেনদা তো অনন্য একজন মানুষ, খুবই ডাইনামিক একজন মানুষ। আর গৌহাটিতে আমার প্রিয় অনেক আবৃত্তিকার আছেন, গৌতম ভট্টাচার্য আছেন, দিদি আছেন, তুমি আছো, আরো অনেকেই আছেন, নাম বলছি না। সবাই ভালো থাকবেন, যারা শুনছেন আপনারাও সবাই ভালো থাকবেন। এখন আমরা সবাই মিলে ভালো থাকি, স্বাস্থ্যবিধি মেনে সেটাই চলে উচিত। একদিন সবার সাথে আবার দেখা হবে, টিকে থাকলে দেখা হবে। দেখা সবাই হতেই ভালো হবে, থাকবেন। দেখা হবে, এই মহামারী কেটে গেলেই আবার দেখা হবে অবশ্যই। দর্শক বন্ধুরা যারা ছিলেন আমাদের সাথে, তাদের সকলকে আবারও অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা আমাদের তরফ থেকে রইল। সকলে খুব ভালো থাকুন, একটু হলেও আনন্দে কাটানোর চেষ্টা করুন, কারণ এই সময়টা বড় দুর্দিন। আমাদের আনন্দটা আমাদের নিংড়ে নিতে হবে, জীবন থেকে খুঁজে নিতে হবে। আজকের মতো তবে বিদায় নিচ্ছি, ফয়জল ভাই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো থাকুন সকলে। শুভরাত্রি, শুভরাত্রি। নমস্কার। শুভরাত্রি।